বেশি লোক আর সাপোর্ট সম্মানিত সদস্য বৃন্দ, মাননীয় ডেপুটি স্পিকার, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. صدق الله العظيم. সূরা বনী ইসরাইল এর 13 ও 14তম আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: প্রত্যেক মানুষের ভাগ্যলিপিকে আমি তার গলায় ঝুলিয়ে রেখেছি। কিয়ামতের দিন তার জন্যে তার আমল নামার একটি গ্রন্থ আমি বের করে দেব। সে তা তার সামনে খোলা অবস্থায় দেখতে পাবে। তাকে বলা হবে, পড়ো, এ হচ্ছে তোমার আমল নামা। আজ নিজের হিসাবের জন্যে তুমি নিজেই যথেষ্ট। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর। জাতীয় সংসদের আসন নম্বর 139 জামালপুর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এ.ই. সুলতান আহমদ বাবু, আপনি আপনার তারকা চিহ্নিত প্রশ্ন 58 মহান জাতীয় সংসদে উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা 139 জামালপুর 2 ইসলামপুরের জনগণের পক্ষে আমি তারকা চিহ্ন প্রশ্ন 58 উপস্থাপন করলাম। এই পররাষ্ট্রমন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলবেন কি, বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ ও বৈদেশিক বিনিয়োগ আকৃষ্টকরণ ও কূটনৈতিক সম্পর্ক স্থাপন উন্নয়নে কি কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে? মাননীয় স্পিকার, আপনার ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 58 মহান জাতীয় সংসদে উত্থাপিত হলো। মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিস
শামা অবায়েদ ইসলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই মাননীয় স্পিকার আপনাকে স্বাগত জানাই এবং শুভেচ্ছা জানাই যে আপনি ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পেয়েছেন এবং স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। বিগত 17 বছরে বহু সময় আমাদের বহু আন্দোলন সংগ্রামে আমি নিজেই সাক্ষী যে আপনি আমাদের বহু নেতাকর্মীর সহযোগিতা করেছেন। তো সেই জন্য এই পর্যায়ে দেখে আমি অত্যন্ত আনন্দিত আপনাকে। আমি আজকে প্রথমেই আমার প্রশ্নের মাননীয় সংসদ সদস্যের গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে দুটো কথা বলে নিতে চাই যে আজকে প্রথম আমার সংসদে কথা বলার সুযোগ হয়েছে। আমি মহান আল্লাহ তাআলার কাছে চিরকৃতজ্ঞ। আল্লাহ তাআলাকে আজকে স্মরণ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের ভিশনারি, ওনাকে আমি স্মরণ করছি। গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি স্মরণ করছি এবং আমার মরহুম পিতা মুক্তিযুদ্ধ অন্যতম সংগঠক, ওনাকেও আমি আজকে স্মরণ করছি। বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন এবং যারা আমাদের মাঝে এখনো বেঁচে আছেন তাদেরকে আমি আজকে স্মরণ করছি। আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতাকে আমাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করার জন্যে, এবং আমি আরও ধন্যবাদ জানাতে চাই আমার নির্বাচনী এলাকা নগরকান্দা সালতার প্রত্যেকটি জনগণকে, যারা 17 বছর ধরে আন্দোলন সংগ্রামে থেকেও কখনো বিচ্যুত হননি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক নিবেদিত কর্মী হিসেবে তারা সংগ্রাম করে গেছে। এবং আমার এলাকায় 2014 সালে মারুফ নামে 19 বছরের একটি ছেলে পুলিশের গুলিতে গত ফ্যাসিবাদী সরকারের আমলে প্রাণ হারিয়েছে, জান হারিয়েছে, যার নাম আমি আজকে সংসদে না নিলে হয়তো কেউই নিবে না। আমি আজকে তাকে স্মরণ করছি এবং 17 বছরে বিএনপির যত নেতাকর্মীরা খুন হয়েছে, গুম হয়েছে, যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে এখানে আসতে পেরেছি, এবং জুলাই যোদ্ধারা যারা নিহত হয়েছে, আহত হয়েছে, পঙ্গু অবস্থায় আছে, তাদের সকলকে আমি আজকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি এই মহান জাতীয় সংসদে। টু আনসার দ্য কোয়েশ্চেন, আমাদের যে মাননীয় সংসদ সদস্য যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি করেছেন, সেই প্রশ্নের উত্তর দিতে গেলে আমার কিছু কথা অতীতের বলতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরেন পলিসিতে এবং বাণিজ্য সম্প্রসারণে, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টে শুধু এখন থেকে নয়, 1978 সালে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দায়িত্ব নিয়েছিলেন একজন স্টেটসম্যান হিসেবে, উনি তখনই যেই সম্ভাবনাগুলো তৈরি করেছিলেন বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্রে, 1979 এবং 80 সালে রপ্তানি খাতে উনি এক কালজয়ী ভূমিকা রেখেছিলেন। ব্যাক টু ব্যাক এলসি, বন্ডেড ওয়্যারহাউস স্ট্যাবলিশ করে আমাদের রপ্তানি বাজারে একটি কালজয়ী একটা সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন এবং রপ্তানি বাজার বহুমুখী করেছিলেন এবং উন্মোচন করেছিলেন। শ্রম বাজার উনি প্রথম সৌদি আরবে আমাদের শ্রম শক্তি পাঠিয়ে, আমাদের মানুষজনকে পাঠিয়ে উনি শ্রম বাজার উন্মুক্ত করেছিলেন বাংলাদেশের জন্য, যেটা আমরা এখনও যেই কাজগুলোর জন্য আমরা সুফল ভোগ করছি। আমাদের এখন মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ চলছে। এই যুদ্ধে আমাদের অসংখ্য বাংলাদেশিরা ওখানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত আছে এবং বিভিন্নভাবে তারা এই মুহূর্তে ঝুঁকিতে আছে। কিন্তু আমাদের যেই স্টেপগুলো শহীদ জিয়া নিয়েছিলেন তৎকালীন সময়ে, পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিয়েছেন, সেই কারণে আমাদের এই সকল দেশগুলোর সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং ইরান এবং মধ্যপ্রাচ্যের জিসিসি কান্ট্রিগুলোও কিন্তু আমাদেরকে বাংলাদেশে একটি বন্ধু রাষ্ট্র হিসেবে গ্রহণ করেছে এবং আমাদের বাংলাদেশিরা যাতে ওখানে এই মুহূর্তে নিরাপত্তার সাথে থাকে সেটাও কিন্তু তারা নিশ্চিত করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় 2001 সালে যখন এলডিসি কান্ট্রিগুলোতে যখন আমাদের শুল্কমুক্ত ব্যবস্থা আমরা পাই, সেই সময়ে ওনার যে পলিসিগুলো উনি তখন নিয়েছিলেন বাংলাদেশের রপ্তানির। Honorable member, may I humbly request you to concentrate your official statement, please? Thank you. মাননীয় স্পিকার, আমি বলছি,
সেই কারণে কিন্তু আজকে আমাদের রপ্তানিতেও আমরা বিশাল ভূমিকা রাখতে পেরেছি। আমি কথাগুলো এই কারণে বলছি যে বর্তমানে আমাদের যে ফরেন পলিসি সেটাও আমাদের ডোমেস্টিক পলিসি এবং আমাদের যে ইশতেহার, সরকারের যে ইশতেহার, সেই ইশতেহারকে অ্যালাইন করে কিন্তু আমাদের ফরেন পলিসি। নীতিগত পরিবর্তন হলো যে দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে আমরা আমাদের পররাষ্ট্রনীতি পরিচালনা করছি। সেটা মাথায় রেখে আমাদের যে কনভেনশনাল যে বাজারগুলো আছে, ইউরোপ, আমেরিকা ছাড়া আমাদের নতুন যে দেশগুলোতে আমরা বাজার সম্প্রসারণ করার ইতিমধ্যে কাজ শুরু করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেগুলো হচ্ছে আপনার থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রাজিল, আমাদের আফ্রিকার দেশগুলো, বিভিন্ন দেশগুলোর সাথে আমাদের ইতিমধ্যে আমাদের দ্বিপাক্ষিক আলাপ আলোচনা হয়েছে এবং এই আলোচনার মধ্য দিয়ে তাদের সাথে আমাদের বিভিন্ন ফ্রেমওয়ার্ক এবং চুক্তি সম্প্রসারিত হচ্ছে, বাস্তবায়িত হচ্ছে এবং আমরা আশা করছি যে এই ফ্রেমওয়ার্কগুলোর মধ্য দিয়ে আমরা আরও নতুন নতুন বাজার আমরা খুলতে সক্ষম হব। আমাদের যেই বাংলাদেশের যে পণ্যগুলো আছে, পাটজাত দ্রব্য, সিরামিক্স, ফার্মাসিউটিক্যালস এবং আরও Right, Honorable Member Ms. Isla, may I humbly request you to concentrate your official statement, please. Thank you. আমি মাননীয় স্পিকার, আমি যেটা লেখা আছে আমি ওইটাই বলছি। Official statement একটা আছে which is in your hand. সেজন্য আমি একটু সংক্ষেপে বলছিলাম। Thank you. আচ্ছা, এটা পঠিত বলে আমি গণ্য করতে পারি, মাননীয় স্পিকার, কিন্তু আমি শুধু অসংখ্য ধন্যবাদ বলতে চাচ্ছি কারণ অসংখ্য ধন্যবাদ। যেটা লেখা আছে সেটা মানুষ পড়ে নিতে পারবে মাননীয় স্পিকার, অসংখ্য ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য সেটা পড়ে নিতে পারবে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে বর্তমানে আমাদের ফরেন পলিসি, আমাদের ইশতেহারকে যাতে বাস্তবায়ন আমরা করতে পারি এবং আমাদের শ্রম বাজার যেন আমরা সম্প্রসারিত করতে পারি, সেই লক্ষ্যে আমাদের সেই কাজগুলো আমাদের চলছে। আমাদের বিশেষ করে আমি যেটা বলতে চাই, আমাদের যে কাজগুলো আমরা গ্রহণ করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, ফ্যামিলি কার্ড এবং আজকে যে ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু আমাদের মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্মগুলোতে আরো বেশি বাংলাদেশকে তুলে ধরবে। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। একটা সম্পূরক কোশ্চেন করতে পারেন প্রশ্নকর্তা জনাব এ সুলতান আহমেদ বাবু। আপনাকে ধন্যবাদ। দেশ এবং জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী 31 দফা ঘোষণা করেছিলেন। ওই 31 দফা কার্যক্রম মাননীয় চিফ হুইপ, উনি আপনার কাছে পারমিশন চাইবেন এবং আপনি বলবেন পঠিত বলে গণ্য করা হোক, এইটা বলবেন আপনি, তাহলে এইটা পঠিত বলে গণ্য হলো। উনি বললে কিন্তু তা হলো না, আপনি এইটা বলবেন। থ্যাংক ইউ। মাননীয় সদস্য জনাব এ সুলতান মাহমুদ বাবু, আপনার প্রশ্ন দয়া করে শেষ করুন। সম্পূরক প্রশ্ন। বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে নতুন কোন কোন খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে কি ধরনের নীতি সহায়তা প্রদান করা হচ্ছে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ইতিমধ্যে আমার প্রশ্নে সেটা উত্তরটা বলেছি, তাও আমি বলতে চাচ্ছি যে আমরা আমাদের যেই বাংলাদেশ থেকে যেই পণ্যগুলো আমরা রপ্তানি করি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রেডিমেড গার্মেন্টস আমাদের বিভিন্ন দেশে যায়, কিন্তু আমাদের বাণিজ্য সম্প্রসারণের জন্য এবং ডাইভার্সিফিকেশনের জন্য আমরা ফার্মাসিউটিক্যালস, পাট এবং পাটজাত দ্রব্য এবং বিশেষ করে আইটি সেক্টরে আমরা কাজ শুরু করেছি, যে আমাদের বিভিন্ন টেকনোলজি যারা যে পণ্য এখানে বাংলাদেশে প্রোডাকশন করে আমরা যেন সেটা
রপ্তানি করতে পারি। বিভিন্ন এই দ্রব্যগুলো কিন্তু আমাদের বিভিন্ন দেশের সাথে আমরা ইতিমধ্যে কথা হয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের স্কিলড এবং সেমি স্কিলড লেবার, আমাদের ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের যে পপুলেশন আছে, আমাদের ইয়াং জেনারেশন আছে, তাদেরকে স্কিলড লেবারের মাধ্যমে যেসব দেশগুলোর স্কিলড লেবার চাচ্ছে তাদেরকে যেন আমরা পাঠাতে পারি এবং আমাদের সেই সাথে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, সেই লক্ষ্যে আমাদের কাজ হচ্ছে। এই দেশগুলো হচ্ছে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা এবং আমাদের আফ্রিকার বিভিন্ন দেশে কিন্তু আমরা ইতিমধ্যে কথা বলছি। যেমন ব্রাজিল ইতিমধ্যে আমাদেরকে আগ্রহ প্রকাশ করেছে, ফিলিপাইন্স, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়াও আমাদেরকে আগ্রহ প্রকাশ করেছে এই সকল পণ্য তারা নেবার জন্য। সেই কাজগুলো চলছে এবং তাদের সাথে আমাদের ফরেন অফিস কনসালটেশনের মাধ্যমে আমরা কিন্তু কাজগুলো চালিয়ে যাচ্ছি। আমাদের যে মিশনগুলো আছে মাননীয় স্পিকার বিভিন্ন দেশে, সেই মিশনগুলো সেই স্ব দেশে আমাদের পণ্য এক্সিবিশনের মাধ্যমে এবং রোড শোর মাধ্যমে তারা কিন্তু আমাদের পণ্যগুলো সেই সকল দেশে তারা তুলে ধরছে এবং আমরা যাতে বাজারজাত করতে পারি সেই কাজে তারা কাজ করছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। রিলেভেন্ট সাবজেক্টের উপরে একটা সম্পূরক কোশ্চেন করতে পারেন। এখন সম্পূরক প্রশ্ন করবেন ঢাকা 14 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসেম। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্কর স্থপতি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে সেই মধ্যপ্রাচ্য আগুন জ্বলছে, যুদ্ধ বিগ্রহে আমাদের বাংলাদেশের নাগরিক সেখানে মৃত্যুবরণ করেছে। জ্বালানি সংকটে বাংলাদেশে ইতিমধ্যেই 3 জন লোকের মৃত্যু হয়েছে জ্বালানি বিক্রি বিষয়ক বিরোধ নিয়ে। আমার প্রথম প্রশ্ন, জিয়াউর রহমানের সন্তান মাননীয় প্রধানমন্ত্রী এই সংকট নিরসনে কি ভূমিকা পালন করছেন? পররাষ্ট্রমন্ত্রী সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছেন জাতিসংঘের প্রেসিডেন্সি পদে, সেখানে আমাদের এই জ্বালানি সংকটের ব্যাপারে কি ভূমিকা পালন করছেন আমরা সেটা জানি না। এই বিষয়ে মাননীয় বিরোধী মাননীয় সদস্য, মাননীয় প্রতিমন্ত্রী, আরেকটা প্রশ্ন করতে হবে। একটা কোশ্চেন, ইউ আর অ্যালাউড টু আস্ক ওয়ান কোশ্চেন অনলি। রাইট অনারেবল মেম্বার, ইউ আর অ্যালাউড টু আস্ক ওয়ান কোশ্চেন অনলি। থ্যাংক ইউ। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই। উনি বহু নির্যাতনের পরে উনি সংসদ সদস্য হয়েছেন, ওনাকে আমি সাধুবাদ জানাই এবং উনি যে এখানে বসেছেন সেজন্য আমি ওনাকে কংগ্রেচুলেট করি। কিন্তু উনি তো ব্যারিস্টার মানুষ, লয়ার মানুষ, ওনার সম্পূরক প্রশ্নের অর্থ বোঝা উচিত, কারণ সম্পূরক প্রশ্ন এটা ছিল না। সম্পূরক প্রশ্ন এটা ছিল না। আপনার একটা প্রশ্নের উত্তর আমি দিতে পারি যেটা আমার মন্ত্রণালয়কে রেলেভেন্ট, সেটা হচ্ছে যে জ্বালানির জন্যে, প্রথম কথা, জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই জ্বালানি মাননীয় স্পিকার, Honorable members, may I humbly request all of you, honorable members, please, জি মাননীয় প্রতিমন্ত্রী, আপনি আপনার বক্তব্য অব্যাহত রাখুন। আপনার বক্তব্য অব্যাহত রাখুন। মাননীয় স্পিকার, জ্বালানির যাতে একাধিক সোর্স থেকে আমরা সরবরাহ করতে পারি, সেই জন্য ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার আমাদের সাথে বসেছেন। জ্বালানি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে উনি বসেছেন। আমরা মধ্যপ্রাচ্য ছাড়াও যে সকল সোর্স থেকে আমরা জ্বালানি আনতে পারি সেই ব্যাপারে আমরা নিরলস কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা সেটাতে সফল হব। দ্বিতীয়ত হচ্ছে আমরা প্রথম থেকে বলে আসছি, যখন এই যুদ্ধটা লেগেছে, বাংলাদেশ সরকারের একমাত্র গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বাংলাদেশিদের যে মধ্যপ্রাচ্যে বসবাস করছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা। সেটা আমাদের মিশনগুলা পুঙ্খানুপুঙ্খভাবে 24/7 কাজ করে তারা করে যাচ্ছে এবং আমাদের যারা 5 জন মৃত্যুবরণ করেছে মাননীয় স্পিকার, দুর্ভাগ্যবশত 5টি ভাইকে আমরা হারিয়েছি, তাদের 2 জনকে মৃতদেহকে আমরা সফলভাবে বাংলাদেশে আনতে আমরা পারতে পেরেছি, কারণ
এই এখন সিচুয়েশনটা বুঝতে হবে, বাংলাদেশে অনেক ওই মধ্যপ্রাচ্যে অনেক কমপ্লিকেটেড সিচুয়েশন বিরাজ করছে, কখন কোথায় যুদ্ধ লাগে আমাদের বাংলাদেশিও তখন নিজেরা বুঝতে পারে না। সুতরাং এর মধ্যে আমরা কিন্তু আনতে পেরেছি, এবং 186 জন বাংলাদেশিকে নিরাপদে ইরান থেকে, তেহরান থেকে IOM এর সহযোগিতায় আমরা বাংলাদেশে ফেরত এনেছি একটি চার্টার্ড বিমান ফ্লাইটের মধ্য দিয়ে। সুতরাং বাংলাদেশ সরকার, বাংলাদেশিরা, নাগরিকরা পৃথিবীর যে যেখানে আছে নিরাপদে আছে কিনা সেটাই আমাদের একমাত্র প্রায়োরিটি এখন বর্তমানে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। জাতীয় সংসদের আসন সংখ্যা 136, টাঙ্গাইল 7 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, আপনি আপনার তারকা চিহ্নিত প্রশ্ন 59 মহান জাতীয় সংসদে উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, আপনি মহান সংসদে সর্বসম্মতিক্রমে ডেপুটি স্পিকার নির্বাচিত হয়ে আজকে স্পিকারের দায়িত্ব পালন করছেন, সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে। তিনি আমাকে এবার মনোনয়ন দিয়ে তিনবারের মতো মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছে। এই জন্য আমার নির্বাচনী এলাকা 136 টাঙ্গাইল 7 মির্জাপুরের জনগণকে, আমার ভালোবাসার মির্জাপুরকে, ভালোবাসার মানুষগুলোকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে তারকা চিহ্নিত প্রশ্ন 59 এই মহান সংসদে উত্থাপন করছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমেদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যের প্রশ্নের উত্তরে, বর্তমান গণতান্ত্রিক সরকার দেশের পুলিশ বাহিনীকে সুশৃঙ্খল বাহিনীতে রূপান্তরের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান সরকারের দিক নির্দেশনায় পুলিশ বাহিনীকে সুশৃঙ্খল বাহিনীতে রূপান্তরের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিতকল্পে সারা দেশে পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রযুক্তি নির্ভর বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে এবং নানাবিধ কার্যক্রমের মাধ্যমে তা নিম্নোক্তভাবে বাস্তবায়ন করছে। 1. জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে বাংলাদেশ পুলিশের দীর্ঘমেয়াদী প্রেক্ষিত পরিকল্পনা, মধ্যমেয়াদী কৌশলগত পরিকল্পনা এবং স্বল্পমেয়াদী বার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। আধুনিক যুগ উপযোগী ও প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সদস্যদের দেশ ও বিদেশে যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এছাড়া আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র, যানবাহন, যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম আদি সংযোজন অব্যাহত আছে। 3. বৈজ্ঞানিক পদ্ধতিতে তদন্ত প্রক্রিয়া এবং প্রযুক্তির সুবিধা ব্যবহার করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। 4. গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন এবং তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে অপরাধী শনাক্তকরণ ও তাদের আইনের আওতায় নিয়ে আসার কার্যক্রম অব্যাহত রয়েছে। CDMS এর মাধ্যমে রেকর্ডকৃত মামলা, অপরাধীদের তথ্য সংরক্ষণ করা হচ্ছে, যা মামলা তদন্ত কার্যক্রম ও তদন্ত মনিটরিংয়ে সহায়তা করছে। থানায় অনলাইন জিডি ও অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স চালু করা হয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন দয়া করে। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিগত ফ্যাসিস্ট এবং মাফিয়া সরকারের অধীনে পুলিশ বাদী হয়ে আমাদের নামে যে মামলাগুলি করেছে, আমাদের নেতাকর্মীদের নামে যে মামলাগুলো করেছে, অনেক মামলায় এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি। পুলিশ বাদী হয়ে মামলা করার ফলে তারা এখনো কোর্টের বারান্দা দিয়ে ঘুরছে।
পুলিশ সেই মামলাগুলো প্রত্যাহার বা আইনগতভাবে সিদ্ধান্ত নিয়ে নেতাকর্মীদের হয়রানির হাত থেকে রক্ষা করা উচিত বলে আমি মনে করি। দ্রুত সময়ের মধ্যে এই মামলা থেকে তাদের রক্ষা দেওয়া উচিত। সেই সঙ্গে আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল ৭, ৪ আগস্ট ২০২৪ পুলিশের সঙ্গে যখন বিরোধ চলছিল, পুলিশ মিছিল করতে দিবে না, সরকারের বিরুদ্ধে পুলিশ যখন মিছিল করতে দিবে না, মাননীয় সদস্য নেতাকর্মীরা- দয়া করে আপনি সম্পূর্ণ কোশ্চেন নেতাকর্মীরা- করেন, স্টেটমেন্ট না প্লিজ। রাজপথে মিছিল করছিল, এমন সময় পুলিশ গুলি করে আমাদের হিমেল নামে যুবদলের এক কর্মীকে 2টি চোখ অন্ধ করে দেয় এবং একজন রাস্তায় মৃত্যুবরণ করে। সেই পুলিশের নামে আমরা মামলা করেছি। আমার জানা মতে এখনও তাদের সেই ওসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি, আমার জানা মতে সেই পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এবং তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে আমি মনে করি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি দয়া করে এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করবেন। আমরা আর এগুলো দেখতে চাই না। ধন্যবাদ আপনাকে। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যের প্রশ্ন ছিল পুলিশ বাহিনীকে কিভাবে সুশৃঙ্খল বাহিনীতে রূপান্তর করা যায় জনগণের নিরাপত্তা এবং কল্যাণ করার জন্য। যে প্রশ্ন উত্থাপিত হয়েছে এটা একটা বিশাল রাজনৈতিক প্রশ্ন। তা আমি আশা করি মাননীয় সদস্য আর কোনোদিন এটা হয়তো একটা নোটিশ আকারে যদি আনেন অথবা প্রশ্নোত্তর পর্বে যদি আপনি প্রশ্ন নিয়ে আসেন, আমি বিস্তারিত লিখিত এবং এখানে বক্তব্য দিতে পারবো। তবে যেহেতু এটা রেকর্ডে থাকবে সেজন্য বলি, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে 2007 থেকে 2009 বাদই দিলাম, 2009 থেকে 2024 পর্যন্ত ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বা সংগঠিত হওয়া পর্যন্ত যে সমস্ত গায়েবী মামলা, মিথ্যা রাজনৈতিক মামলা এবং যে সমস্ত গুম, খুন, অপহরণ সহ যে সমস্ত অনাচার অবিচার এদেশের জনগণের উপরে হয়েছে, তার সাথে আপনারা সবাই জানেন তৎকালীন ফ্যাসিবাদী সরকারের নির্দেশে পুলিশ বাহিনীর কিছু কিছু সদস্য তাদের সেই পুলিশ নির্দেশ পালন করেছে। 5ই আগস্ট, আপনি 4 আগস্টের কথা বললেন, টাঙ্গাইলের একটি ঘটনা, দুঃখজনক ঘটনার, সেইটি তারই একটি অংশ এবং সে ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। তার অগ্রগতি সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, দয়া করে আরেকদিন একটি নোটিশ আনবেন, আমি সেই স্পেসিফিক মামলা সম্পর্কে আপনাকে অবহিত করতে পারবো। তবে মহান জাতীয় সংসদের সকল সদস্যদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা দায়িত্ব গ্রহণ করার পরে প্রথম কাজ হিসাবে করেছি, বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় কিছু মামলা প্রত্যাহার করা তো হয়েছে, সেই মামলাগুলো আমরা সরকারি দল, বিরোধী দল সহ অন্যান্য রাজনৈতিক কর্মী, অন্যান্য রাজনৈতিক দল, পেশাজীবী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা কিছু সংখ্যক মামলা প্রত্যাহার করা হয়েছে আবেদনের প্রেক্ষিতে, সেটা যাচাই বাছাই করে। কিন্তু সেখানে সকল মামলা অন্তর্ভুক্ত ছিল না। যেমন হত্যা মামলা, অপহরণ মামলা, তারপরে মাদকদ্রব্য, তারপরে অস্ত্র মামলা ইত্যাদি, এবং নারী নির্যাতন মামলা, ধর্ষণ মামলা, এগুলো কোনো কিছুই এখানে অন্তর্ভুক্ত ছিল না, কিছু বাদ ছিল। আমরা দায়িত্ব গ্রহণের পরে জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দিয়েছি। তার টার্মস অফ রেফারেন্স সেখানে উল্লেখ করা আছে। আমি সেটা প্রেস ব্রিফিংয়েও বলেছিলাম। সেখানে কোনো শ্রেণী বিভেদ করে না কোনো মামলার। আমরা বলেছি 2009 থেকে 2024 পর্যন্ত, গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত যে সমস্ত মামলা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আওয়ামী সরকারের সময়ে, সকল মামলার মধ্যে প্রত্যাহার করার জন্য সেই কমিটির কাছে আবেদন করবেন, এফআইআর, চার্জশিট সহ অন্যান্য তথ্যাদি যেগুলো এই ফরম্যাটে চাওয়া হবে। তখন সেই কমিটি স্ক্রুটিনি করে সেটা মন্ত্রণালয়ে প্রেরণ করবেন। আইনমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি করে দেওয়া হয়েছে,
সেই কমিটিতে সেটা যাবে, তারা যেটা সাজেস্ট করবেন, পরামর্শ দিবেন, সেই মতে সিআরপিসি 494 অনুসারে মামলা প্রত্যাহারের ব্যবস্থা আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। একটি সম্পূরক প্রশ্ন আমরা অ্যালাউ করছি। রংপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আক্তার হোসেন। আমরা একটু উইথ কাইন্ড রিমাইন্ডার, সম্পূরক প্রশ্নটা হচ্ছে মূল প্রশ্নের সাপ্লিমেন্ট করা। আমরা যেন মূল প্রশ্নের সাথে থেকে সম্পূরক প্রশ্নটা করি, ডিফারেন্ট কোয়েশ্চেন না। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, পুলিশ বাহিনীকে সুশৃঙ্খল বাহিনী হিসেবে গড়তে হলে পুলিশ বাহিনী কর্তৃক কৃত ইতিপূর্বের যে বিশৃঙ্খলাগুলো আছে সেগুলোর সুরাহা হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে গত 16 বছর ধরে পুলিশ বাহিনীর ভিতর থেকে, অর্থাৎ আইন অমান্য করে পুলিশ যা কিছু করেছে, বিশেষত জুলাইতে পুলিশেরা, তাদের বাহিনীর অনেকেই আছেন যারা খুবই স্বপ্রণোদিত হয়ে নানা ধরনের হত্যাযজ্ঞে তারা অংশগ্রহণ করেছেন, মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছেন। সেই বিষয়গুলোতে বিচার বিভাগীয় তদন্ত, বিচার বিভাগের কার্যক্রমের বাইরে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ডিপার্টমেন্টাল কোনো পদক্ষেপ গ্রহণ করবে কিনা, এবং এই মুহূর্তে পুলিশ হত্যা নামক একটা ফ্রেম ব্যবহার করা হচ্ছে আওয়ামী লীগের তরফ থেকে আগস্টের এই ঘটনা প্রবাহের ভিত্তিতে। আমরা সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্পষ্টভাবে জানতে চাই, এই যে একটা বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে পুলিশ বাহিনীর ভিতরে, সেক্ষেত্রে এটা যে ঘাতক, তারা যে ঘাতক ছিল, তাদের যে এক ধরনের শাস্তির বিধান হয়ে গেছে, সেই বিষয়ে যে অস্পষ্টতা তৈরি হয়েছে, সেই বিশৃঙ্খলাগুলো দূরীকরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো উদ্যোগ আছে কিনা আপনার মাধ্যমে জানতে চাই। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ইচ্ছা করলে মাননীয় সদস্যকে একটা আলাদা নোটিশ দেওয়ার জন্য আহ্বান করতে পারতাম, কিন্তু এটা একটা বিশাল রাজনৈতিক প্রশ্ন। যেমন জুলাই যোদ্ধাদের ইনডেমনিটি দেওয়ার বিষয়ে, আইনি এবং সাংবিধানিক সুরক্ষা দেওয়ার বিষয়ে জুলাই জাতীয় সনদে আমরা অঙ্গীকার আবদ্ধ হয়েছি। অঙ্গীকার নামার এটা 5 কি 6 নম্বর দফা, 6। সেখানে এই ইনডেমনিটি প্রদানের এই অঙ্গীকারের প্রেক্ষিতে বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ নামে একটা অধ্যাদেশ জারি করা হয়েছে। সেটা 133টি অধ্যাদেশের মধ্যে এখানে মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। আমাদের যে বিশেষ কমিটি গঠন করা হয়েছে সংসদীয়, এই অধ্যাদেশগুলো পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট প্রদানের জন্য আগামী 2 তারিখে সেখানে আমরা আলোচনা করেছি, এবং সুখের বিষয় সর্বসম্মতিক্রমে আমরা এই জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশটা পার্লামেন্টে বিল আকার উপস্থাপন করে পাশ করার বিষয়ে একমত হয়েছে। নাম্বার 2, যে সমস্ত বিষয়ে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী বিভিন্ন ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে দাবি করছে যে এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার করা হবে কিনা, এবং তারা বিভিন্ন দাবি করছে, আমি সেই বিষয়েও আরেকটি অনুষ্ঠানে বলেছিলাম, তাইলে মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হবে রাজাকার হত্যার বিরুদ্ধে 1971 সনে। যদি এখন কেউ মামলা নিয়ে আসে, গণ অভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে, তারা জনতার প্রতিনিধির মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে, কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। এবং সেখানে জুলাই যোদ্ধাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেই বিষয়ে আমরা এই অধ্যাদেশটি এখানে গ্রহণ করার জন্য সবাই সর্বসম্মত হয়েছি। সুতরাং আমার মনে হয় মাননীয় সদস্য আশ্বস্ত হতে পারেন, এই বিষয়ে সারা জাতীয় ঐক্যবদ্ধ একমত। আর অন্যান্য বিষয়গুলো আপনারা যে স্পেসিফিক উল্লেখ করেছেন, পুলিশের বিভিন্ন হত্যাকাণ্ড সম্পর্কে স্পেসিফিক মামলা দায়ের করা হয়েছে, কিছু মামলা আইসিটি কোর্টে হয়েছে, কিছু মামলা সাধারণ আইনে প্যানাল কোডের আন্ডারে বিভিন্ন মামলা আদালতে আছে, সেগুলো ইনভেস্টিগেশন হচ্ছে। কিছু কিছু বিষয়ে চার্জশিটেড হয়েছে, এবং ফেসিস শেখ হাসিনার বিরুদ্ধে 2-1টা মামলা এবং তার সহযোগী স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজনের বিরুদ্ধে 2-1টা মামলা রায়ও ঘোষিত হয়েছে, এবং সেই রায়গুলো সারা জাতি টেলিভিশনের মাধ্যমে একদম লাইভ টেলিকাস্ট করা হয়েছে, আপনারা দেখেছেন। তা আশা করি অন্যান্য মামলাতেও ইনশাআল্লাহ আইসিটি কোর্ট হোক বা অন্যান্য আদালত হোক, আদালত স্বাধীনভাবে তার বিচার কার্য পরিচালনা করবে। সেখানে আমরা কোনো ইন্টারফেয়ার করব না, করতে চাই না। এটাই বর্তমান সুশাসনের, আইনের শাসনের ব্যবস্থা আমরা কায়েম করতে চাই। সুতরাং আমরা অপেক্ষা করি আইনি প্রক্রিয়া, বিচারিক প্রক্রিয়া
কিছু সময় লাগবে, সেটা পর্যন্ত আমরা অপেক্ষা করি। ইনশাআল্লাহ এদেশে সকল গুম খুন হত্যাকাণ্ড এবং গণহত্যার বিচার হবেই। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আরেকটি সম্পূরক প্রশ্ন, নোয়াখালী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব জয়নাল আবেদিন ফারুক। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী 4 গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন, তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে অপরাধী শনাক্তকরণ। আমি বিনয়ের সহিত আপনার মাধ্যমে এই সংসদের সকল মাননীয় সদস্যের পক্ষ থেকে আপনাকে অনুরোধ করব একটা বিষয়ে। 17 বছর এবং জুলাই আগস্ট বিপ্লবে আওয়ামী লীগের কিছু সংখ্যক লোক দ্বারা, যেমন যুবলীগ, ছাত্রলীগ দ্বারা পুলিশের ড্রেস পরিয়ে যেভাবে অকথ্য অত্যাচার, খুন খারাপি করেছে, তাদেরকে আইনের আওতায় আনে বিচারের ব্যবস্থা করবেন কিনা আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে এই প্রশ্নটা রাখতে চাই। মাননীয় মন্ত্রী মহোদয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই প্রশ্নের কিছু উত্তর মনে হয় আমি বিগত উত্তরের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে শুধু সময় নষ্ট না করে পার্লামেন্টের সংক্ষিপ্তভাবে বলি, জুলাই অভ্যুত্থানকারীদের, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে, সাধারণ জনগণের বিরুদ্ধে যারা সশস্ত্র হামলা চালিয়েছে, যে ড্রেস যেটাই হোক, সেটা যেই বাহিনীর ড্রেসই হোক, এবং আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী, যুবলীগ, ছাত্রলীগ, যারা যেই বাহিনীর ড্রেসই পড়ুক, তারা সবাই অপরাধী এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, না হলে আপনারা দায়ের করবেন এবং সকল মামলার সুষ্ঠু তদন্ত হবে। বিচার করার দায়িত্ব বিচার বিভাগে, জুডিশিয়ারির বিচার হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। জাতীয় সংসদের আসন সংখ্যা 9, দিনাজপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া, আপনি আপনার তারকা চিহ্নিত প্রশ্ন 60 মহান সংসদে উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আমার প্রিয় নেতা, প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। ধন্যবাদ এই জাতীয় সংসদের সকল সদস্যবৃন্দকে। আমি মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া, 9 দিনাজপুর 4। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 60 মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বরাবরে। মাননীয় মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি বর্তমানে দিনাজপুর জেলার উন্নয়ন প্রকল্পের আওতায় এখানে কর্তৃক কোনো প্রকল্প চালু আছে কিনা, থাকিলে তাহা কি? মাননীয় স্যার, আপনার ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 60 মহান সংসদে উত্থাপিত হলো মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দিনাজপুর জেলার উন্নয়নের জন্য বর্তমানে এককভাবে 2টি প্রকল্প একনেক কর্তৃক অনুমোদিত হয়। তবে মানব সম্পদ, স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন সেক্টর ডিভিশনে অনুমোদিত উন্নয়ন প্রকল্পের মধ্যে দেশের অন্যান্য জেলা ও উপজেলার সাথে 30টি প্রকল্পে দিনাজপুর জেলা অন্তর্ভুক্ত রয়েছে। বাস্তবায়নাধীন প্রকল্পগুলো হলো, মাননীয় স্পিকার, এটা কিন্তু 3 পৃষ্ঠা, অনেক লম্বা। যদি বলেন আমি পঠিত বলিয়ে গণ্য করার জন্য অনুরোধ করি। মাননীয় মন্ত্রী, আমরা সেটা বিবেচনা করছিলাম, পঠিত বলে গণ্য করা হলো। ধন্যবাদ আপনাকে। তবে এর সাথে আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে এই প্রকল্পগুলো কিন্তু বিগত সরকারগুলোর সময় হয়েছে এবং এখানে উল্লেখযোগ্য 1300 অধিক প্রকল্প বাস্তবায়িত আছে এখন। এর মধ্যে 500 প্রকল্পের 500-এর অধিক প্রকল্প 10% বাস্তবায়ন এখনো হয়নি। আমরা কিন্তু বিগত দিনের এই প্রকল্পগুলোকে রিভিউ করছি। অনেকগুলো প্রকল্পের মধ্যে এখানে অপচয়, দুর্নীতির ইস্যু রয়েছে। এই জন্য 1300 প্রকল্প রিভিউর আওতায় আছে। আমি যেটা বললাম,
এর মধ্যে 500-এর অধিক প্রকল্প 10% বাস্তবায়ন এখনো হয়নি। তো সুতরাং এটা আমরা যেটা রেকর্ড হবে সেখান থেকে বললাম। আর যেহেতু এটা বিগত দিনের সরকারগুলোর প্রকল্প, এগুলো নিয়ে আমার এর চেয়ে বেশি বলার কোনো সুযোগ নাই। তবে আশা করি আমরা যে প্রকল্পগুলো এখন গ্রহণ করছি, মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির যে আগামীর বাংলাদেশে দেশ গঠনের প্রকল্প যেগুলো গ্রহণ করছি, সেগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা, গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা। যদি গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে হয়, গ্রামীণ মানুষের জীবনযাত্রাকে মান যদি উন্নয়ন করতে হয়, তাহলে আমাদের প্রথম প্রায়োরিটি হবে গ্রামীণ অবকাঠামোগুলো উন্নয়ন করা। এর জন্য আমি আশা করি আগামী দিনে আপনাদেরকে আরও বেশি ভালো খবর, সুখবর এই সরকারের পক্ষ থেকে দিতে পারবো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। জাতীয় আসন সংখ্যা 192, ঢাকা 19 আসন হতে নির্বাচিত মাননীয় সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, আপনি আপনার তারকা চিহ্নিত প্রশ্ন 61 মহান সংসদে উত্থাপন করুন। আমি দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন 192 সাবা আশুলিয়া নির্বাচনী এলাকা ঢাকা 19-এর পক্ষে তারকা চিহ্নিত প্রশ্ন 61 এই মহান সংসদে উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। Oh, I do apologize. It is my honest mistake. I do apologize. মাননীয় মন্ত্রী, একটা সম্পূরক প্রশ্ন নেওয়া উচিত ছিল, সেটা আমার মিস্টেক হয়েছে। আমি একটা সম্পূরক প্রশ্ন নিতে চাই, তারপর ডক্টর সালাউদ্দিন সাহেবের কাছে আসবো। আই ডু অ্যাপোলোজাইজ। ইয়েস, মাননীয় মেম্বার। জি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রীকে তার 3 পৃষ্ঠাব্যাপী উত্তরদানের জন্য। এই 3 পৃষ্ঠাব্যাপী উত্তরদানের মধ্যে সব অধিদপ্তর বা সব মন্ত্রণালয়ের বরাদ্দ রয়েছে, কিন্তু পানি সম্পদ মন্ত্রণালয়ের কোনো বরাদ্দ নাই। মাননীয় স্পিকার, পানি সম্পদ মন্ত্রণালয়ের কোনো বরাদ্দ নাই। আমার নির্বাচনী এলাকা দিনাজপুর 4, এই এলাকায় 2টা নদী আছে। একটা হচ্ছে বিখ্যাত ভৌগোলিকভাবে যে নদী আত্রাই, আরেকটা হচ্ছে কাকড়া নদী। এই 2 নদীর ধারে আমার অসংখ্য গ্রামের মানুষ, আমার ইউনিয়নের মানুষরা বসবাস করে, এবং নদী ভাঙ্গনের কারণে তাদের বাড়িঘর ভেঙে যাওয়া এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষেত্রে ওই সমস্ত নদীতে ভাঙ্গন রোধ করার জন্য প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করার মাধ্যমে আমাদেরকে উপকৃত করবেন। এ ব্যাপারে উনি ব্যবস্থা নেবেন কিনা আপনার কাছে প্রশ্ন। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, ধন্যবাদ। এই প্রশ্নটা অবশ্য একটু ভিন্ন প্রশ্ন, এই প্রশ্নের সাথে খুব বেশি সামঞ্জস্যপূর্ণ নয়। তারপরেও আপনার যে সমস্যার কথা আপনি বললেন, এটা আশা করি আপনি রেসপেক্টেড মিনিস্ট্রির সাথে আপনি রেজ করেন। এবং এটা আমি মনে করি, আমি তো আগেই বলেছি, এই সরকারের যে প্রকল্পগুলো আমরা এখন গ্রহণ করছি, প্রত্যেক কিছুর অগ্রাধিকার হচ্ছে কিন্তু গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য। এবং সুতরাং এটা আপনার পক্ষ থেকে, যদি আপনার এলাকা থেকে যদি দাবি থাকে, আপনি সেটা রেসপেক্টেড মন্ত্রণালয়ের সাথে সেটার উদ্যোগ গ্রহণ করতে পারেন। আমি নিশ্চিত এই প্রজেক্টের যদি সম্ভাবনা থাকে, এই প্রজেক্ট যদি আপনার এলাকার জন্য, আপনার মানুষের জীবনযাত্রার মানের উন্নয়নের জন্য কাজ করে থাকে, উপকারী হয়ে থাকে, অবশ্যই প্রজেক্ট নেওয়া হবে ভবিষ্যতে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ঢাকা 19 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, আপনি আপনার তারকা চিহ্নিত প্রশ্ন 61 উত্থাপন করুন। না, ঠিক আছে, আমরা দিব, ধারাবাহিকভাবে দিব, আমাদের সময়ও তো দেখতে হবে। অসংখ্য ধন্যবাদ। আপনারা বসুন মাননীয় সদস্য, ধন্যবাদ।
মাননীয় সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, আপনি আপনার প্রশ্ন উত্থাপন করুন দয়া করে। চিহ্নিত প্রশ্ন 61 এই মহান সংসদে উপস্থাপন করছি। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 61 মহান সংসদে উত্থাপিত হলো। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন তার প্রশ্নের উত্তরে ঢাকা জেলার সাভার মডেল থানা ও আশুলিয়া থানা এলাকায় প্রায় 1 কোটি মানুষ বসবাস করে। অত্যন্ত ঘনবসতিপূর্ণ জনবহুল এলাকা বিবেচনায় সাভার মডেল থানাধীন বিরুলিয়া ইউনিয়নের খাগান নামক এলাকায় পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন এবং আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকায় পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের প্রস্তাব প্রেরণের কার্যক্রম ঢাকা জেলায় প্রক্রিয়াধীন আছে। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই যে আমার নির্বাচনী এলাকাতে আগামীতে 2টি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের ব্যবস্থা উনি করে দিবেন এবং জামগড়া একটি সন্ত্রাসী, মাদক, কিশোর গ্যাং এবং চাঁদাবাজি অভয় অরণ্য ছিল। এরকম আরেকটি এলাকা হলো আমাদের আউকপাড়া এলাকায়, যেখানে প্রতি মাসেই মাদক নিয়ে দাঙ্গা হাঙ্গামা বা মারামারি ঘটনা অব্যাহতভাবে চলছে। আমরা নির্বাচনী সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এইসব সমস্যাগুলো আমরা নির্বাচিত হলে সমাধান করব, আইন শৃঙ্খলা উন্নতি করব, কিন্তু আমরা এখনও সেটাকে সহনীয় পর্যায়ে নিতে পারি নাই। তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে বিনয়ের সাথে বলছি, সাবা আপনি নিজেই বললেন যে 1 কোটি লোকের বসবাস এলাকায় এবং জুলাই গণ অভ্যুত্থানে 70-80 জন ছাত্র শ্রমিক জনতা এখানে শহীদ হয়েছেন। 7-8টি গাড়ি ওই সময় পুড়ে গেছে, সেই গাড়িগুলো এখনও থানায় বরাদ্দ হয়নি। একটা আইন শৃঙ্খলা অবনতি ঘটলে সেখানে পুলিশ স্টেশন থেকে ওখানে যেতে আধা ঘন্টা সময় লাগে, অনেক দামে সেখানে সন্ত্রাসীদের তারপর কিশোর গ্যাংদের খুঁজে পাওয়া যায় না। অতএব এই আউকপাড়া এলাকাতে মানুষ জিম্মি আছে, তার আশেপাশে এলাকা, অতএব বিশেষ বিবেচনায় আউকপাড়া এলাকায় একটা পুলিশ ক্যাম্প জরুরি ভিত্তিতে স্থাপনের কোনো উদ্যোগ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় নেবেন কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য 2টা পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের জন্য আজকে প্রশ্ন উত্থাপন করেছেন। আমি গত উত্তরে বলেছি, যেটা আপনাদের সামনে লিখিত আছে, পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের বিষয়টি মাননীয় স্পিকার নিকার বৈঠক পর্যন্ত যেতে হয়, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটিতে, মন্ত্রিপরিষদ কমিটি। এগুলো জেলা পর্যায় থেকে প্রস্তাব এসে স্ক্রুটিনি হয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে তারপরে প্রি নিকার হবে, এরপরে নিকার হবে, তখন তদন্ত কেন্দ্র স্থাপন হবে। এখন আপনার এলাকায় একটা রেগুলার পুলিশ থানা আছে, উপজেলা আছে, 2টা পুলিশ তদন্ত কেন্দ্র চাচ্ছেন, আরও একটি পুলিশ ক্যাম্প আপনি চাচ্ছেন, যেহেতু জনবহুল এরিয়া। এই পুলিশ ক্যাম্প কোথায় দরকার এবং সেই ক্যাম্পের এখতিয়ার মন্ত্রণালয়ের আছে, আপনি যদি একটা ডিউ দিয়ে মন্ত্রণালয়ে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ সেটা সমাধান করার ব্যবস্থা করব। আর পরিবহনের জন্য যেটা যানবাহনের ব্যবস্থা করার কথা বললেন, এখানে মাননীয় অর্থমন্ত্রী আছে, আমরা একটা প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। বলতে গেলে প্রায় পুলিশের অর্ধেক যানবাহন বিগত গণ অভ্যুত্থানের সময় বিনষ্ট হয়েছে আর কি বিভিন্নভাবে। এখন সেইগুলো ওভারনাইট আমরা পূরণ করতে পারছি না, প্রক্রিয়াধীন আছে। যখন আমরা এই যানবাহন ক্রয় করতে পারবো, মাননীয় অর্থমন্ত্রী যদি সদয় হন, তখন আপনাদেরকে বেশি করে যানবাহন দেওয়া যাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এই প্রসঙ্গে আমরা একটা সম্পূরক প্রশ্ন নিব। ওয়ান্স এগেইন আমি হাম্বলি মাননীয় সদস্যদেরকে রিকোয়েস্ট করব মূল প্রশ্নের সাথে সমন্বয় রেখে সম্পূরক প্রশ্ন করা। কুমিল্লা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আবুল হাসনাত, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারুন দয়া করে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
সালাউদ্দিন সাহেবকে প্রশ্ন করলে আবার কখন নোটিশ দেওয়ার কথা বলে ফেলেন, তো সেই বিষয়টা নিয়ে সবসময় আমরা একটু সংকোচে থাকি। তো আমরা পুলিশ সংস্কার নিয়ে কথা বলছি, পুলিশের সুশৃঙ্খলা নিয়ে কথা বলছি। লাস্ট 1 মাস পুলিশের শৃঙ্খলা নিয়ে যখন আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মাননীয় স্পিকার, মাননীয় সদস্য জি আসলে বলতে দেন। মাননীয় সদস্য লেট মি হ্যান্ডেল। মাননীয় সদস্য, আমাদের পার্লামেন্টারি প্রসিডিউরে আমরা যাই। মাননীয় স্পিকার, আমরা যখন পুলিশ সংস্কার নিয়ে কথা বলছি, মাননীয় স্পিকার মাননীয় সদস্য আপনি দয়া করে বসুন। আমরা আশা করছি পরবর্তীতে আমরা সকল সদস্যগণ সংসদীয় যে নর্ম আছে, প্র্যাকটিস আছে, সেটা মেনে চলবো। থ্যাংক ইউ। ইয়েস, থ্যাংক ইউ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, পুলিশ সংস্কার নিয়ে যখন আমরা কথা বলি বা পুলিশের যে বিষয়গুলো, তৃণমূলের কিছু পুলিশের অনেক সমস্যা রয়েছে ইনস্ট্রুমেন্টাল। যেমন পুলিশকে যখন তদন্ত করতে পাঠানো হয়, ওই তদন্তের খরচ কিন্তু থানা থেকে দেওয়া হয় না, আর যেটা দেওয়া হয় সেটা কিন্তু অপ্রতুল। আমরা যখন পুলিশকে একটা কাজ করতে দিচ্ছি কিন্তু বাজেট দিচ্ছি না, পুলিশে একটা কালচার প্রচলিত রয়েছে, সেটা হচ্ছে ম্যানেজ করে নাও। এই ম্যানেজ করতে গিয়ে দেখা যায় পুলিশ দুর্নীতির বিভিন্ন কাজে তারা কনভেনশনালি জড়িয়ে পড়ে। যেমন কিছুদিন আগে আমাদের 26শে মার্চের প্রোগ্রাম হয়েছে, এবং সেটা হচ্ছে সবাই জানে, এই 26শে মার্চের প্রোগ্রামে যে বাজেট দেওয়া হয়েছে প্রশাসনকে, সেই বাজেট এবং প্রোগ্রাম করতে গিয়ে যে খরচ হয়েছে সেটার মধ্যে কিন্তু আনুপাতিক অনেক ধরনের ব্যবধান রয়েছে। তখন যে কাজটা করতে হয়, পুলিশ ব্যবসায়ী থেকে, তারপর হচ্ছে তার এলাকার বিভিন্ন প্রতিষ্ঠিত মানুষ থেকে কিন্তু অর্থ উঠাতে হয়। আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্নটি হচ্ছে, এই যে পুলিশের যথাযথ বাজেট দেওয়া হবে কিনা, যাতে করে তাদের যে রুটিন ডেইলি অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই ডেইলি অ্যাক্টিভিটিগুলো যথাযথভাবে তারা পরিচালনা করতে পারে, এবং তাদেরকে যেন ম্যানেজ করে নাও কালচারে যেন না যেতে হয়, এবং কোনো ধরনের দুর্নীতিতে যেন তাদেরকে যুক্ত না হতে হয়। ধন্যবাদ। আর একটা বিষয়, যদি সম্বোধন করার ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে সেটা আমি অ্যাকনোলেজ করছি, কারণ আমার এই সংসদে আমি আসছি, আমার 27.5 বছর বয়স। সেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন সংসদে এসেছেন 1991 সালে, আর আমি জন্ম হয়েছি 1998 সালে। তো সেই জায়গাতে যদি কনভেনশনাল যে ভুল আছে, আমরা সেগুলো সংশোধন করতেও রাজি। আমাদের যখনই আমাদেরকে নোটিশ করবেন আমরা সেটাকে সংশোধন করে নেব। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। উই আর লার্নিং এভরি ডে। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এটাই হচ্ছে পার্লামেন্টারি কালচার। আমি বয়স যাই হোক, মাননীয় সংসদ সদস্য হিসাবে আমাকে অ্যাড্রেস করতে হবে যে সদস্য প্রশ্নটি উত্থাপন করেছেন। আর্লি এজে পার্লামেন্টে আসাটা একটা সৌভাগ্যের বিষয়। আমরা সবারই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। যেই মানে আমরা যে সময় এমপি হয়েছি তার চাইতেও আরো 8-10 বছর পরে জন্ম নেওয়াটা সৌভাগ্যের বিষয়, কারণ তার আগে সামরিক শাসনের সময় ছিল। যে প্রশ্নটা মাননীয় সদস্য উত্থাপন করেছেন, বাজেটের মন্ত্রী তো আমার পাশে আছে। এখন আমরা অনুরোধ করব পুলিশ বাহিনীকে আরো বেশি কর্মক্ষম করা এবং দুর্নীতিমুক্ত রাখার জন্য যথাযথ বাজেট তিনি দেবেন, এবং সেই বিষয়ে আমরা আগামী বাজেট অধিবেশনে পুলিশের বাজেট বৃদ্ধির জন্য আমি একটা প্রস্তাব মাননীয় অর্থমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে করে রাখছি। এটা সত্য কথা যে পুলিশের যে পরিমাণ রিসোর্স দরকার, যে পরিমাণ বাজেট দরকার, সেই পরিমাণ আমাদের অর্থনীতি সহ্য করতে পারে না বলেই হয়তো আমরা দিতে পারি না। তবে আমরা একটা ট্রান্সপারেন্ট এবং জবাবদিহিমূলক পুলিশি ব্যবস্থা যদি কায়েম করতে চাই, পুলিশ যেন অন্য কোনোভাবে ম্যানেজ করার কালচার থেকে বেরিয়ে আসে, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। ধন্যবাদ মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমরা এই প্রসঙ্গে আরেকটা সম্পর্ক প্রশ্ন নিচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা। অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, ব্রুট মেজরিটি সবসময় বিপজ্জনক। অতীতেও আমরা সংসদে যখন ব্রুট মেজরিটি দেখেছি সেটা পরিণতি খুব ভালো হয়নি। মাননীয় স্পিকার, সে কারণে আমি বিনীতভাবে বলি,
আমাদের সম্পূরক প্রশ্নের বিধিনিষেধ যদি এত কড়াকড়ি ভাবে করেন, তাহলে আমরা কি করে মন্ত্রী পরিষদকে জবাবদিহিতার আওতায় আনবো? মাননীয় সদস্য, স্পিকার, এটা এই অবস্থান থেকে করা হয়নি। We are abide by the rules and regulations of the parliamentary procedure, and I am hereby to declare that I cannot go beyond the procedure. I understand মাননীয় স্পিকার, কিন্তু তারপরেও একটু যদি উদার হই তাহলে বোধহয় ভালো হয়। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি অত্যন্ত দক্ষ যোগ্য ব্যক্তি, উনি সংবিধান যেমন ভালো জানেন, আমি নিশ্চিত উনি ওনার মন্ত্রণালয়ের ব্যাপারেও অনেক বেশি জানেন। সে কারণেই একেবারে সম্পূরক প্রশ্ন ঠিক ওই মূল প্রশ্নের আঙ্গিকে না হলেও আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশের মানুষের কপাল এমন যে মরার উপর খাড়ার ঘা সব সময়ই থাকে। দীর্ঘ 15 বছর গুম, বিচার বহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন, নেতাকর্মীদের ধরে নিয়ে গিয়ে পা ভেঙে ফেলা, অসুস্থ করে দেওয়া, এই কালচার ছিল। এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় মাননীয় স্পিকার আমরা দেখলাম মব কালচার। 2024-এর সেপ্টেম্বর থেকে 2026-এর জানুয়ারি পর্যন্ত মাননীয় স্পিকার আমাদের যেই পরিসংখ্যান সেটা বলছে যে 250-300-র উপরে মানুষ নিহত হয়েছে এই মবের খপ্পরে পড়ে। আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন, যেহেতু একটা খারাপ কালচার বাংলাদেশে শুরু হয়েছে এবং আমি নিজেও 21শে ফেব্রুয়ারি সেটার একজন ভুক্তভোগী, সেটা বন্ধ করার ব্যাপারে সরকার কি মেজার নেবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে কি কি পদক্ষেপ নেবেন? ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যকেও অনেক বেশি ধন্যবাদ দিচ্ছি। এই মব কালচারের ইস্যুটি একটা ডিফারেন্ট ডিবেট, আলাদা ডিবেট হতে পারত। যত পরিসংখ্যান তিনি দিয়েছেন 24-এর 5ই আগস্টের পর থেকে এই 26-এর জানুয়ারি পর্যন্ত, সে পরিসংখ্যানটা আমার কাছে নাই। তবে আমাদের কাছে অনুমান আছে। আমরা সরকারের দায়িত্ব পেয়েছি, আমি এটা ক্ষমতা বলতে চাই না, আমরা এই রেসপন্সিবিলিটিটা পেয়েছি। এই দায়িত্ব নেওয়ার পর থেকে আজকে আমরা প্রায় 45 দিনও এখনো হয় নাই, 1.5 মাস হয় নাই। এর মধ্যে ঠিক মব নয়, মবের মতো, কারণ এখানে ডেফিনিশন আলাদা করতে হবে। কোনটা গাইবান্ধার পলাশবাড়িতে থানায় গিয়ে হামলা, সেটা কি মব হবে? নাকি কোনটা 21শে ফেব্রুয়ারিতে মাননীয় সদস্যের উপরে হামলা হয়েছে, সেটা কি মব হবে? নাকি উত্তরা একটা বিজনেস সেন্টার, উত্তরা স্কোয়ার সম্ভবত নাম, সেখানে ঘেরাও করে দোকানপাট ভঙ্গ করেছে, সেটা কি মব হবে? সব কিছুকে মব বলা ঠিক হবে না। কিছু আছে সংগঠিত পরিকল্পিত অপরাধ, তার বিরুদ্ধে মামলা হয় এবং সেটা তদন্ত হয়, গ্রেফতার হয় এবং বিচারের জন্য সুপর্দ করা হয়। কিন্তু স্পষ্ট উচ্চারণ আমরা করেছি দায়িত্ব নেওয়ার পরে, বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। রাস্তাতে যে কোনো দাবি নিয়ে মহাসড়ক সড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে, ক্ষেত্র বিশেষে সেই গভর্নমেন্টের দুর্বলতার কারণে ইন্সপায়ার্ড হয়েছে, সেটাকে আমরা আর কখনো অ্যালাউ করব না। গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে দাবি থাকবে, সেই দাবির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, মন্ত্রণালয়ের কাছে, ডিপার্টমেন্টের কাছে অবশ্যই দাবিনামা স্মারকলিপি দেয়া যাবে। সেই জন্য জনমত সৃষ্টির জন্য সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন করা যাবে এবং প্রয়োজনে সেটা একটা জনসমাবেশের মাধ্যমে প্রকাশ করা যাবে এবং অ্যাসোসিয়েশন রাইট টু স্পিকস, এগুলো আমরা এনশিওর করব, সেটা করা যাবে। ইটস ডেমোক্রেটিক কালচার। কিন্তু মবের মাধ্যমে যেন আমরা সবাই এই সমস্ত দাবি আদায়ের প্রবণতা থেকে বেরিয়ে আসি। যখন সেটা মব হবে, মবের ডেফিনিশন আলাদা, স্পেসিফিক ক্রাইম হবে, ক্রাইমের ডেফিনিশন আলাদা, কোথাও থানায় গিয়ে আক্রমণ হবে, সেটা আলাদা। আমি এই প্রসঙ্গটা এখানে তুলছি না, কারণ এটা একটা রাজনৈতিক বক্তব্য তখন হয়ে যাবে। কোনোদিন যদি সেই বিষয়ে কেউ নোটিশ দেয়, সেটা করব, অথবা আমারও ইচ্ছা আছে 2-1 দিন পরে 300 বিধিতে আমি একটা বিবৃতি দেব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জাতীয় সংসদ আসন সংখ্যা 75
কুষ্টিয়া 1 আসন হতে নির্বাচিত মাননীয় সদস্য জনাব রেজা আহমেদ, আপনি আপনার তারকা চিহ্নিত প্রশ্ন 62 মহান সংসদে উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে তারকা চিহ্ন 62 নাম্বার প্রশ্ন উত্থাপন করলাম। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 62 মহান জাতীয় সংসদে উত্থাপিত হলো। মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া জেলার উন্নয়নের জন্য এককভাবে একনেক কর্তৃক কোনো প্রকল্প গ্রহণ করা হয় নাই, এখন পর্যন্ত হয় নাই। তবে একনেক কর্তৃক অনুমোদিত অন্যান্য 33টি প্রকল্পের আওতায় কুষ্টিয়া জেলা অন্তর্ভুক্ত রয়েছে। বাস্তবায়নাধীন প্রকল্পগুলো হলো, মাননীয় স্পিকার, 3 পৃষ্ঠার অধিক। এটা কি পঠিত বলিয়া গণ্য করা যেতে পারে? মাননীয় মন্ত্রী, পঠিত বলে গণ্য করা হলো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন, বৃহত্তর কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ এটা কৃষি নির্ভর জেলা, পার্শ্ববর্তী রাজবাড়ী সহ এখানে কুষ্টিয়া একটি কৃষি বিশ্ববিদ্যালয় একনেকে পাশ করা হবে কিনা? মাননীয় মন্ত্রী, এরপরে যান, কেউ নাই তো। কৃষি বিদ্যালয়ের প্রয়োজনীয়তা যদি থাকে, আমার মনে হয় সেই প্রকল্পটি আপনাকে রেসপেক্টিভ মিনিস্ট্রির মাধ্যমে একনেকে আসলে অবশ্যই বিবেচনা করা হবে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। একটি সম্পূরক প্রশ্ন আমরা নিতে পারি। কুষ্টিয়া 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেন, আপনি রিলিভেন্সি রেখে একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা খুকসার গড়াই নদীর উপরে একটা ব্রিজ নির্মাণের ব্যাপারে দীর্ঘদিনের দাবি উঠে আসছে। এই ব্যাপারে এখানে কোনো সিদ্ধান্ত গ্রহণ হয়েছে কিনা বা পাশ করার কোনো পরিকল্পনা আছে কিনা মাননীয় মন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, একটু রিপিট করা যাবে প্রশ্নটা? সরি, আমি মাননীয় সদস্য, আপনার প্রশ্ন দয়া করে একটু রিপিট করেন। আমার নির্বাচনী এলাকা খুকসার গড়াই নদীতে একটা ব্রিজ নির্মাণের ব্যাপারে দীর্ঘদিন পরিকল্পনা হয়ে আসছে। এটা এখানে পাশ করা কোনো পরিকল্পনা আছে কিনা বা কত দূর, এটা জানতে চাই আর কি। মাননীয় মন্ত্রী, এটা তো একটা স্পেসিফিক প্রশ্ন, তো এটার জন্য একটা নোটিশ দিতে হবে। তবে আমি আগেই বলেছি যে এই বর্তমান সরকারের যে প্রায়োরিটি, অগ্রাধিকার হচ্ছে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রতি অগ্রাধিকার থাকবে। আপনি একটা নোটিশ দিলে আমি স্পেসিফিক উত্তর দিতে পারবো। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমাদের প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির 71 বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয় সম্পর্কে 62টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। নোটিশ দাতা মাননীয় সদস্যগণ হলেন মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার 4, মোহাম্মদ নুরুল আমিন, রংপুর 6, মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6, রফিকুল ইসলাম, বগুড়া 1, মোহাম্মদ সেলিম রেজা, সিরাজগঞ্জ 1, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, মোহাম্মদ জান্দাহার আলী মিয়া, মাদারীপুর 2, জি এম নজরুল ইসলাম, সাতক্ষীরা 4, মোহাম্মদ আব্দুল আলিম,
বাগেরহাট 4, মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর 2, মোহাম্মদ মুশারফ হোসেন বগুড়া 4, মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া দিনাজপুর 4, মোহাম্মদ আলী আসগার পাবনা 3, ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান ময়মনসিংহ 7, জনাব সারওয়ার জামাল নিজাম চট্টগ্রাম 13, জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন নরসিংদী 5, জনাব মোহাম্মদ আব্দুল গফুর কুষ্টিয়া 2, জনাব মোহাম্মদ শামীম কায়সার গাইবান্ধা 4, জনাব গাজী এনামুল হক যশোর 5, জনাব মোহাম্মদ রুহুল আমিন দুলাল পিরোজপুর 3, জনাব মোহাম্মদ রুকুনউদ্দিন বাবুল লালমনিরহাট 2, শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম নওগাঁ 6, জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম কুড়িগ্রাম 1, শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5, জনাব নুরুল আমিন চট্টগ্রাম 1, জনাব মোহাম্মদ আবু তালেব মন্ডল পাবনা 4, জনাব আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ কক্সবাজার 2, জনাব এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা 18, জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ শেরপুর 1, জনাব সৈয়দ জয়নুল আবিদিন ঢাকা 4, জনাব মোহাম্মদ গোলাম রসুল যশোর 4, জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রাম 16, জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী 5, জনাব মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া 4, জনাব মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুর 2, মোহাম্মদ নুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ 3, জনাব মোহাম্মদ সেলিম ভূঁইয়া কুমিল্লা 2, জনাব এ এম মাহবুব উদ্দিন নোয়াখালী 1, জনাব মাসুদ সাইদি পিরোজপুর 1, জনাব আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী 6, মোহাম্মদ আজিজুর রহমান যশোর 1, এম এ হান্নান ব্রাহ্মণবাড়িয়া 1, মাহমুদুল্লাহ ময়মনসিংহ 2, ফকর উদ্দিন আহমেদ ময়মনসিংহ 11, মোহাম্মদ শহীদুল ইসলাম ফরিদপুর 4, আল ফারুক আব্দুল লতিফ নীলফামারী 2, জনাব এস এ জিন্না কবির মানিকগঞ্জ 1, জনাব মোহাম্মদ মাজিদুর রহমান গাইবান্ধা 1, শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন জামালপুর 5, জনাব মোহাম্মদ আখতারুজ্জামান ময়মনসিংহ 10, জনাব খায়রুল কবির খোকন নরসিংদী 1, জনাব ইমরান আহমেদ চৌধুরী সিলেট 6, মোহাম্মদ শওকতুল ইসলাম মৌলভীবাজার 2, জনাব মাসুম মুস্তফা নেত্রকোনা 5, জনাব মোহাম্মদ আবদুল্লাহ মুন্সিগঞ্জ 1, জনাব মোহাম্মদ শফিকুর রহমান কিরণ শরীয়তপুর 2, জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা 6, জনাব মোহাম্মদ ফাহিম চৌধুরী শেরপুর 2, জনাব মোহাম্মদ মাজিদুর রহমান গাইবান্ধা 1, হাফেজ মোহাম্মদ রবিউল বাশার সাতক্ষীরা 3, জনাব মোহাম্মদ আবুল হাসান সিলেট 5, জনাব শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 15। নোটিশগুলির মধ্য থেকে আমি সাতক্ষীরা 4 আসন হতে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব জি এম নজরুল ইসলাম, মানিকগঞ্জ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব এস এ জিন্না কবির এবং নেত্রকোনা 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মাসুম মুস্তফা এর নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হলো না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। যাদের নোটিশ গ্রহণ করা সম্ভব হয়নি, বিধি অনুযায়ী তাদের মধ্য হতে প্রত্যেকেই নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে বক্তব্য প্রদান করার আহ্বান জানাচ্ছি। তবে মোট 30 মিনিটের মধ্যে যতজন সদস্যের বক্তব্য রাখা সম্ভব ততজন সদস্য বক্তব্য রাখবেন। ধন্যবাদ। মাননীয় সদস্য বসুন, আমরা কার্যসূচিতে আছি। লেট ইট বি ফিনিশড ফার্স্ট প্লিজ। থ্যাংক ইউ। মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার 4। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মহান সংসদে কথা বলার সুযোগ পেয়ে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের সংসদ দলের নেতা জনাব তারেক রহমান এবং শ্রীমঙ্গল ও কমলগঞ্জের
জনগণ যারা আমাকে বিপুল ভোটের মাধ্যমে পাশ করিয়ে দিয়েছে আজকে সংসদে কথা বলার জন্য। আমার উত্থাপনীয় বিষয় সিলেট অঞ্চলের চা শ্রমিকের মানবতর জীবন। বাংলাদেশের বর্তমান প্রায় 160টি বেশি চা বাগান রয়েছে, এর একটি বড় অংশ সিলেট অঞ্চলে অবস্থিত। এই খাতে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় 10 থেকে 12 হাজার লোক মানুষ জীবিকা নির্ধারণ করে। কিন্তু দুঃখজনক হইলেও সত্য, এই বিশাল জনগোষ্ঠীর একটি বড় অংশ এখনও চরম দরিদ্র সীমার নিচে বসবাস করেন। 2022 সালে চা শ্রমিকের দীর্ঘ আন্দোলনের পর তাদের দৈনিক মজুরি 187 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়, কিন্তু বাস্তবতা হলো বর্তমানে বাজার দর এই মজুরি দিয়ে একটি পরিবার ন্যূনতম খাদ্য চাহিদাও পূরণ করতে সম্ভব নয়। আন্তর্জাতিক শ্রম সংস্থার মানদণ্ড অনুযায়ী একটি শ্রমিকের ন্যায্য জীবনযাপনের জন্য যে মজুরি প্রয়োজন তার তুলনায় এটি অত্যন্ত অপ্রতুল। এই শ্রমিকদের অবদানেই আমাদের দেশের চা শিল্প টিকে আছে, অথচ তারাই সবচেয়ে অবহেলিত, বঞ্চিত। আমি নিজে মাঠ পর্যায়ে গিয়ে দেখেছি চা শ্রমিকদের অনেকেই এখনও জরাজীর্ণ ঘরে গাদাগাদি করে বসবাস করেন। অনেক এলাকায় এখনও নিরাপদ পানির জলের অভাব, স্যানিটেশনের ব্যবস্থা অত্যন্ত দুর্বল। স্বাস্থ্যসেবার নামে রয়েছে নামমাত্র সুবিধা, যেখানে প্রয়োজনীয় ঔষধ বা চিকিৎসক দুটোই প্রায় অনুপস্থিত। আরও বেদনাদায়ক হইল এই শ্রমিকদের শিশুদের একটি বড় অংশ স্কুলে যেতে পারে না। অপুষ্টি, শিশুশ্রম এখনও একটি কঠিন বাস্তবতা। অনেক শিশু জন্ম থেকেই দারিদ্র্যের এক অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়ে। এই মানুষগুলির কোনো দান বা অনুগ্রহ চায় না, তারা চায় তাদের শ্রমের ন্যায্য মূল্য। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল আমিন, রংপুর 6। জনাব মোহাম্মদ নুরুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার পীরগঞ্জ রংপুর 6 শহীদ আবু সাঈদের রক্তস্নাত জমিন, পীরগঞ্জের সকল মানুষকে, ভোটারদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যাদের অক্লান্ত পরিশ্রমে এই মহান সংসদে কথা বলার সুযোগ হচ্ছে। মাননীয় স্পিকার, উদ্বোধনী প্রোগ্রামে, আমাদের সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের সম্মানিত পিতা এখানে উপস্থিত ছিলেন সেই রিকশা চালক। দুঃখজনক হলেও সত্য, মাননীয় প্রধানমন্ত্রী সহ, স্পিকার সহ যারা এখানে বক্তব্য দিয়েছেন, তাদের নামটা তারা উচ্চারণ করলে তারা সম্মানিত হতেন, কিন্তু আমরা কেউই তাদেরকে সেই সম্মানটুকু দিতে পারিনি। মাননীয় স্পিকার, আমি কয়েকবার হাত তুলেছিলাম কথা বলার জন্য, কিন্তু শহীদ আবু সাঈদের সেই পীরগঞ্জ থেকে এসেছি তো মনে হচ্ছে বৈষম্য আমার ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে সকল নেতৃবৃন্দ গেছেন, মাননীয় প্রধানমন্ত্রীও সেখানে গেছেন। আমার খুবই ভালো লাগছে মাননীয় প্রধানমন্ত্রী সামনে আমি বসা, কিন্তু সেই নির্বাচনী এলাকা আমার, শহীদ আবু সাঈদের নির্বাচনী ওই। ধন্যবাদ মাননীয় সদস্য। ময়মনসিংহ 6 আসন থেকে নির্বাচিত জনাব মোহাম্মদ কামরুল হাসান। জনাব মোহাম্মদ কামরুল হাসান। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ 6 ফুলবাড়ি আসনের জনগণের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই আবারও। মাননীয় স্পিকার, আমাদের ফুলবাড়িয়া থেকে ময়মনসিংহ সদরের যে রাস্তাটি, এটি হচ্ছে 18 ফিট প্রশস্ত এবং এখানে প্রায় 1.5 শতাধিক বাস প্রতিদিন ঢাকায় যাতায়াত করে। পাশাপাশি এখানে শত শত সিএনজি, অটো রিক্সা, মালবাহী ট্রাক, পিকআপ এগুলো চলাচল করে। আমরা দেখেছি যে 10 মাইল এবং লক্ষ্মীপুর এলাকায় প্রতি মাসে 2-1টি দুর্ঘটনায় মৃত্যু এবং
পঙ্গুত্ব বরণ করছে অসংখ্য মানুষ। আমি সড়ক এবং জনপথ বিভাগের অধীনে এই রাস্তাটি আমি 4 লেন করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এই রাস্তাটি যদি প্রশস্ত হয় তাহলে এবং এই ফুলবাড়িয়া থেকে আসিম হয়ে বগারবাজার পর্যন্ত ত্রিশালের এই রাস্তাটি সংযুক্ত করে দেওয়া হয়, তাহলে দেখা যাবে প্রায় 40 কিলোমিটার রাস্তা ঢাকার সাথে কমে যাবে। আমি মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এটা সম্প্রসারণ করা হয় এবং 4 লেনে উন্নীত করা হয়। যদি এটা হয় তাহলে জামালপুর সহ ওই অঞ্চলের এই মুক্তাগাছা থেকে যে রুটটা আসছে ওই অঞ্চলের মানুষগুলো এই দিকে যাতায়াত করবে, ময়মনসিংহ শহরের যানজট নিরসন হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। বগুড়া 1 আসন থেকে নির্বাচিত জনাব কাজী রফিকুল ইসলাম। জনাব কাজী রফিকুল ইসলাম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি 71বিতে মাননীয় স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে দ্বিতীয়বারের মতো আমাকে জনগণ অনেক ভোটের ব্যবধানে পাঠিয়েছে। আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি এবং আজকের এই সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমার এলাকার মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার সারিকান্দি সরাতলার সকল মানুষকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার উত্থাপনের বিষয় হল সোনাতলা উপজেলায় অবস্থিত 50 শয্যা বিশিষ্ট হাসপাতালটির 100 শয্যায় উন্নীতকরণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমাদের এই সোনাতলা উপজেলার এই হাসপাতালটির ভিত্তিপ্রস্তর এবং উদ্বোধন দুইটাই আজকের সংসদীয় মাননীয় সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতে এই হাসপাতালটির উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। কাজেই এই হাসপাতালটি বর্তমানে গত 20 বছরে এই হাসপাতালে কোনো সংস্কার হয় নাই। এই অপারেশন থিয়েটারটি অবস্থা খুবই খারাপ, হাসপাতালের কোনো ডাক্তার পর্যাপ্ত নাই এবং এক্সরে মেশিনটি নষ্ট। এই সব মিলিয়ে আমাদের চিকিৎসা সেবা এই এলাকায় প্রায় 6 লক্ষ মানুষ বাস করে। এই 6 লক্ষ মানুষের জন্য 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং হাসপাতালের যে বর্তমান কর্মকাণ্ড, এইগুলো আমি নির্বাচনের আগে তাদের প্রতিশ্রুতি দিয়েছি। এই হাসপাতালটি 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল রূপান্তরিত করব এবং আমি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করব। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি স্বাস্থ্যমন্ত্রীর ধন্যবাদ মাননীয় সদস্য। আমরা এই পর্যায়ে আসরের নামাজ আদায়ের জন্য 20 মিনিট বিরতিতে যাচ্ছি। 20 মিনিটের জন্য মুলতবি। ধন্যবাদ সকলকে।